আমিনুর রহমান কলেজ, মোহাম্মদপুর, মাগুরা, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বৃন্দকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। মূলত বর্তমান বিশ্ব কোভিড-19 কারণে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছে, এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের লেখাপড়া অব্যাহত রাখার স্বার্থে আমিনুর রহমান কলেজের সুযোগ্য সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের নির্দেশনায় আজকের এই অনলাইন ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। আজকের ক্লাসের আলোচ্য বিষয় 40 চক্র। এই বিষয়টি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের সুলতানি যুগের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। 40 চক্র বাংলা শব্দ। এর ঐতিহাসিক রেফারেন্স গ্রন্থে উল্লেখ আছে বন্দেগান ই সেহেলগান। মূলত 1206 খ্রিস্টাব্দে দিল্লির সালতানাত প্রতিষ্ঠিত হওয়ার পর দিল্লির প্রথম স্বাধীন সুলতান কুতুবউদ্দিন আইবেক অল্প সময়ের মধ্যে ইন্তেকাল করার কারণে এই সালতানাতকে সুপ্রতিষ্ঠিত করে যেতে সক্ষম হন নাই। তো তিনি যে গীত রচনা করেছিলেন তার উপর ভিত্তি করেই এই সালতানাত এগিয়ে যাওয়ার কথা, কিন্তু ওনার মৃত্যুর পর কিছু কিছু আমির ওমরাদের অপতৎপরতা, রাজনৈতিক স্বার্থ, কারো কারো অর্থনৈতিক স্বার্থ সহ বিভিন্ন প্রকার স্বার্থের কারণে কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর এই সালতানাত একটা কঠিন বিপর্যয়ের সম্মুখীন হয়। এই বিপর্যয় কাটিয়ে ওঠার লক্ষ্যে দেশপ্রেমিক আমির ওমরাগণ সুযোগ্য এবং এই পরিস্থিতির মোকাবেলা করতে পারে এরকমের সক্ষম ব্যক্তি শামসুদ্দিন ইলতুৎমিশকে ক্ষমতায় নিয়ে আসে। তিনি ক্ষমতায় আসার পর বিভিন্ন মহলে বাধার সম্মুখীন হন, কারণ এই সময় রাজনীতিতে যারা সক্রিয় এরা একই জাতিগোষ্ঠীর লোক ছিল না। বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকদেরকে সমন্বয় করে, বিভিন্ন ধর্মের লোকদেরকে সমন্বয় করে এই বিশাল ভারত সাম্রাজ্য পরিচালনা করা নিঃসন্দেহে কঠিন ব্যাপার। কিন্তু শামসুদ্দিন ইলতুৎমিশ অত্যন্ত দক্ষতা ও যোগ্যতার সাথে এই সকল পরিস্থিতি মোকাবেলা করে দিল্লির সাম্রাজ্যকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে তিনি চিন্তা করতে লাগলেন যে এই সাম্রাজ্যকে সুদূরে নিয়ে যাওয়ার জন্য একটা গঠনমূলক শক্তিশালী পরামর্শ সভা দরকার। আজকে পৃথিবীতে যত রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রেই জাতীয় সংসদ আছে বিভিন্ন নামে। যেমন বাংলাদেশে জাতীয় সংসদ, ভারতে লোকসভা, এরকমই
কোনো রাষ্ট্রের মাজলিস, কোনো রাষ্ট্রের কংগ্রেস, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন নামে জাতীয় সংসদ আছে। মূলত পৃথিবীর ইতিহাসে জাতীয় সংসদ সর্বপ্রথম চালু করেন দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার এই সংসদ দুই ভাগে বিভক্ত ছিল। এই সংসদের নাম ছিল মাজলিসুশ শুরা। এটিকে দুই ভাগে ভাগ করে মাজলিসে আম, মাজলিসে খাস, সাধারণ পরিষদ, বিশেষ পরিষদ নামে জাতীয় সংসদের বর্তমান পৃথিবীব্যাপী যে কার্যক্রম, এটা তিনি সর্বপ্রথম চালু করেন। ভারতীয় উপমহাদেশে একই পদ্ধতিতে সর্বপ্রথম জাতীয় সংসদ প্রথা সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ চালু করেন। তিনি ক্ষমতায় এসে তার রাষ্ট্রীয় কার্যে পরামর্শ নেওয়ার জন্য, এই বিশাল ভারত সাম্রাজ্য পরিচালনার জন্য জ্ঞানী বুদ্ধিজীবী মহলের পরামর্শ দরকার। এই পরামর্শ নেয়ার খাতিরে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ তার এই ভারতবর্ষে থাকা হাজার হাজার কৃতদাসদের মধ্য থেকে উচ্চশিক্ষিত, জ্ঞানী, বিচক্ষণ এবং যারা নিঃস্বার্থের উপরে রাষ্ট্রকে ভালোবেসে রাষ্ট্রের কল্যাণে অবদান রাখবে, পরামর্শ দেবে, এই রকমের 40 জন মানুষকে বেছে নেবে। এরকম 40 জন মানুষকে তিনি বেছে নেন। এই 40 জন মানুষকেই ইতিহাসে বন্দেগান-ই চেহলগান বা 40 চক্র নামে ঐতিহাসিকগণ অভিহিত করেছেন। এটাই হলো বিখ্যাত 40 চক্র। এই 40 চক্র সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশকে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সহযোগিতা করতেন। রাষ্ট্রের স্থিতি, স্থায়িত্ব, এর বিস্তার, শত্রু পক্ষকে প্রতিহত করা, বহিঃশত্রুর আক্রমণকে প্রতিহত করা, সাম্রাজ্যের শিক্ষা বিস্তার, বাণিজ্যের উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন সহ প্রশাসনিক পুনর্বিন্যাস সাধনে 40 চক্র সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশকে পরামর্শ দিয়ে সার্বিকভাবে সহায়তা করতে থাকেন, যার জন্য সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের শাসনকাল দিল্লির সালতানাতের ইতিহাসে সোনালী যুগের সূচনা করে। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ যেন সার্থক শাসক, তিনি যে সফলতা দেখিয়েছেন, ভারত রাষ্ট্রকে যে পর্যায়ে তিনি নিয়ে গিয়েছেন, এর পিছনে 40 চক্রের অবদান অনস্বীকার্য। এই 40 চক্র যতদিন সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ বেঁচে ছিলেন, ততদিন রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে তারা স্ব অবস্থান থেকে রাষ্ট্রীয় কল্যাণে অবদান রেখে গিয়েছে। কিন্তু সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের মৃত্যুর পর যখন তুলনামূলক দুর্বল সুলতানরা ক্ষমতায় আসছে, তুলনামূলক দুর্বল সুলতান, যখন তুলনামূলক দুর্বল সুলতানরা ক্ষমতায় আসছেন, তখন এই 40 চক্রই
রাষ্ট্রীয় কল্যাণে অবদান না রেখে নিজেদের স্বার্থ উদ্ধারেই বেশি ব্যস্ত হয়ে পড়েছে। আজকে আমরা যদি পৃথিবীর দিকে তাকাই তাহলে দেখব পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এরকম অনেক সংসদ সদস্য আছেন, অনেক পরামর্শক আছেন, যারা নিজের রাষ্ট্রের কল্যাণে অবদান না রেখে নিজের এই পদের উপর ভিত্তি করে নিঃস্বার্থ উদ্ধারেই বেশি সচেষ্ট। ঠিক তেমনিভাবে ইলতুৎমিশের মৃত্যুর পর এই 40 চক্রের সদস্যরা রাষ্ট্রীয় কল্যাণে অবদান না রেখে নিজেদের কল্যাণ উদ্ধারে, নিজেদের স্বার্থ উদ্ধারে, নিজেদের সুবিধার জন্য বেশি ব্যস্ত হয়ে পড়ে। আর এই নিজেদের স্বার্থ উদ্ধার করতে যে এই সকল সদস্যরা বিভিন্ন প্রকার রাষ্ট্র বিরোধী কাজে জড়িয়ে পড়ে, বিভিন্ন প্রকার অন্যায় কাজে তারা লিপ্ত হয়, তারা বিভিন্ন গ্রুপে উপগ্রুপে বিভক্ত হয়ে যায়, একে অপরের শত্রু হয়ে যায়। তারা রাষ্ট্রের শীর্ষ পদে থেকে রাষ্ট্র বিরোধী বিভিন্ন প্রকার চক্রান্ত শুরু করে। তাদের চক্রান্তের কারণে সুলতানা রাজিয়া সহ সুলতানা রাজিয়া সহ একাধিক সুলতানকে জীবন দিতে হয়। সুলতানা রাজিয়ার মৃত্যুর পিছনে এই 40 চক্রদের ভূমিকা রয়েছে। আরাম শাহের মৃত্যুর পিছনে এই 40 চক্রের সদস্যদের ভূমিকা রয়েছে। এইভাবে একজন শাসক যাচ্ছে, আরেকজন শাসক আসছে, কলকাঠি নাড়ছে 40 চক্রের সদস্যরা। এমতো অবস্থায় দিল্লির সালতানাত চরম হুমকির মুখে পড়ে। হতে পারে সালতানাতের এখানেই পরিসমাপ্তি করতে পারে। ঠিক এই মুহূর্তে 40 চক্রের অন্যতম সদস্য সুলতান গিয়াসউদ্দিন বলবান ক্ষমতায় আসেন। ইনিও 40 চক্রের সদস্য ছিলেন। গিয়াসউদ্দিন বলবান 40 চক্রের সদস্য, যার জন্য তিনি ভালো করে জানতেন এই 40 চক্রের সদস্যদের সমস্যা কোথায়। এটা তার ভালো করে জানা ছিল। কিভাবে এই এমপিরা 40 চক্রের সদস্য, দ্যাট মিনস এমপি, এই এমপিগণ কিভাবে রাষ্ট্রের ক্ষতি করছে, কিভাবে রাষ্ট্রীয় সম্পদ লুটে নিচ্ছে, কিভাবে প্রশাসনিক কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করছে, কিভাবে রাষ্ট্রের ভিতরে চক্রান্ত করে ক্ষমতাসীনদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে দিচ্ছে। অর্থাৎ এই 40 চক্রের সদস্যদের অপতৎপরতা পুরো বিষয়টা গিয়াসউদ্দিন বলবানের জানা ছিল। এজন্য তিনি ক্ষমতায় এসে এই 40 চক্রে বিভিন্ন প্রকার অবৈধ সুযোগ সুবিধা বাতিল করেন।
গিয়াসউদ্দিন বলবান ক্ষমতা এসে কিছু কর্মসূচি গ্রহণ করে। কি কর্মসূচি গ্রহণ করেন? 40 চক্রের সদস্যদেরকে কেন্দ্র করে কিছু কর্মসূচি তিনি গ্রহণ করেন। এক নম্বর কর্মসূচি হল যে এই 40 চক্রের বিশেষ সুযোগ সুবিধা বাতিল করেন। আমরা জানি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের এমপিগণ সাধারণ জনগণ থেকে আলাদা বিশেষ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন। যেমন কোনো কোনো রাষ্ট্রের এমপিগণ যদি গাড়ি ক্রয় করেন তাহলে ট্যাক্স দেওয়া লাগে না। যেখানে একজন সাধারণ জনগণ গাড়ি কিনতে গেলে ট্যাক্স দিতে হবে, সেখানে একজন এমপি যদি গাড়ি কেনেন তাকে ট্যাক্স দিতে হবে না। এটা বিশেষ সুবিধা সরকারিভাবেই দেওয়া হয়েছে। ঠিক অনুরূপভাবে 40 চক্রের সদস্যদেরকে সরকারিভাবেই বিশেষ অনেকগুলো সুযোগ সুবিধা প্রদান করা হয়েছিল। গিয়াসউদ্দিন বলবান ক্ষমতায় এসে প্রথমে এই 40 চক্রকে দেওয়া অর্থাৎ এমপিদেরকে দেওয়া বিশেষ সুযোগ সুবিধা বাতিল করে। যখন সংসদ অধিবেশন হতো, এই 40 চক্রের বৈঠক হতো। এই বৈঠকে রাষ্ট্রের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা পরামর্শ বাদ দিয়ে 40 চক্রের সদস্যরা হাসি তামাশা গল্প গুজব করে সময় পার করে দিত। অর্থাৎ তৎকালীন ভারতের জাতীয় সংসদ, যে সংসদে রাষ্ট্রের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হবে, রাষ্ট্রের বিভিন্ন প্রয়োজন কিভাবে মেটানো যাবে সেটা নিয়ে আলোচনা হবে, এই সব কিছু বাদ দিয়ে সংসদে বসে গুরুত্বপূর্ণ সময়, মূল্যবান সময় তারা হাসি ঠাট্টা, একে অপরকে উস্কানি দেওয়া, একে অপরকে ঘায়েল করা, একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়েই সময় পার করে দিত। গিয়াসউদ্দিন বলবান ক্ষমতায় এসে সংসদে বসে পরামর্শ সভায় বসে কোনো প্রকার হাসি ঠাট্টা করা যাবে না, হাসি ঠাট্টামূলক কোনো বক্তব্য দেওয়া, আলোচনা করা যাবে না বলে কঠোর আইন পাশ করেন। 3 নম্বরে তিনি 40 চক্রের জন্য বিশেষ পোশাক দেন। এই পোশাক পরিধান করা ছাড়া সরকারি অফিসে অংশগ্রহণ করা যাবে না, এই নিয়ম তিনি করেন। যখন যেখানে খুশি ইচ্ছা মতো চলে যাবে, যে কোনো আজে বাজে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, যার তার সেরতে বসে সময় নষ্ট করবে, অথচ ওদিকে অফিসে যাবে না। আর কে 40 চক্রের সদস্য, সে কোন মেলায় যে ঘন্টার পর ঘন্টা সময় অপচয় করছে বোঝা যাবে না। এই জন্য তিনি 40 চক্রের সদস্যদেরকে চিহ্নিত করার জন্য বিশেষ পোশাক প্রদান করেন এবং কঠোরভাবে আইন করেন, এই পোশাক পরিধান করা ছাড়া অফিসে আসা যাবে না, জনসমক্ষে আসা যাবে না। রাজকীয় পোশাক পরে জনসমক্ষে যেতে হবে, যাতে এই 40 চক্রের সদস্যদের ওয়েট বজায় থাকে। কারণ এই 40 চক্রের সদস্যগণ ইতিপূর্বে মেলায়, হাটে, বাজারে যেখানে সেখানে যে ঘন্টার পর ঘন্টা সময় অপচয় করার কারণে রাষ্ট্রীয় যে পদ, এই পদের যে মর্যাদা, এই পদের যে গুরুত্ব, এইটি হারিয়ে ফেলেছে। যার জন্য সাধারণ জনগণের ভিতরে একটা মনোভাব তৈরি হয়েছিল, আমরা যদি অন্যায় করি তাতে কি হবে, এমপিরাই তো অন্যায় করে,
40 চক্রের সদস্যকে অন্যায় করে, কারণ এই অন্যায় জনগণের মধ্যে ওপেন হয়ে গিয়েছে। কিন্তু যখন সরকারি পোশাক পরে তাকে প্রতিটি জায়গায় যেতে হচ্ছে, অফিসে যেতে হচ্ছে, তখন সরকারি পোশাক পরে কিন্তু সে সাধারণ পাবলিকের সাথে বসে মদ খাওয়ার সুযোগ পাচ্ছে না, সাধারণ পাবলিকের সাথে বসে গল্প গুজব করে কৌতুক করার সময় পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না। এই জন্য গিয়াসউদ্দিন বলবন আইন করেন সরকারি রাজকীয় পোশাক পরিধান ছাড়া কোনো 40 চক্রের সদস্য অফিসও করতে পারবে না, জনসমক্ষেও যেতে পারবে না। 4 নম্বরে তিনি যে নিয়ম করেন, অল্প অপরাধে অল্প অপরাধে কঠোর শাস্তির ব্যবস্থা করেন। সাধারণ জনগণ ভুল করতে পারে, আইন লঙ্ঘন করতে পারে, অপরাধও করতে পারে, তাদের শাস্তির জন্য ব্যবস্থা আছে। কিন্তু ইতিমধ্যে সুলতানা রাজিয়া সহ শামসুদ্দিন ইলতুৎমিশ থেকে বলবনের মাঝখানে যে সুলতানগুলো আসছে, তাদের দুর্বলতার সুযোগে, কারো কারো সরলতার সুযোগে এই 40 চক্রের সদস্যগণ হাজারো অপরাধে লিপ্ত হতো, কিন্তু তার বিচার হতো না, তার কোনো শাস্তি হতো না। কিন্তু গিয়াসউদ্দিন বলবন ক্ষমতায় এসে এই বিধান চালু করেন, 40 চক্রের কোনো সদস্য যদি কোনো অপরাধ করে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এজন্য অর্থ আত্মসাতের দায়, রাষ্ট্রবিরোধী চক্রান্তের দায়, বহিঃশত্রুদের সাথে গোপনে যোগাযোগ করার দায়ে অনেক 40 চক্রের সদস্যকে তিনি বরখাস্ত করেন, কোনো কোনো সদস্যকে তিনি জেলে প্রেরণ করেন, কোনো কোনো সদস্যকে তিনি মৃত্যুদণ্ড দেন। তাহলে আগে যেসব অপরাধ করে কোনোই শাস্তি হতো না, এখন সেই অপরাধ করে অপরাধের পরিমাণ অনুযায়ী কোনো কোনো সদস্যকে বরখাস্ত হতে হচ্ছে, কোনো সদস্যকে জেলখানায় যেতে হচ্ছে, কোনো সদস্যকে মৃত্যুদণ্ড নিয়ে নট শুধু 40 চক্র এই পৃথিবীর থেকেই বিদায় নিতে হচ্ছে। এই কঠোর ব্যবস্থা গ্রহণের ফলে 40 চক্রের সদস্যগণ একদম সমস্ত প্রকার অন্যায় থেকে ফিরে আসতে বাধ্য হয়, কারণ তাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছিল গিয়াসউদ্দিন বলবন যতদিন ক্ষমতায় আছে অন্যায় করলে আমার এই পথ চলে যেতে পারে, এমনকি আমার জীবনটাও চলে যেতে পারে। এইভাবে দেখা যাচ্ছে গিয়াসউদ্দিন বলবনের কঠোর পদক্ষেপে এই 40 চক্রের সদস্যগণ আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে বাধ্য হয়। আমরা এতক্ষণ পর্যন্ত দিল্লির স্বনামধন্য সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ কর্তৃক প্রতিষ্ঠিত বন্দেগান-ই-সেহেলগান বা 40 চক্রের সদস্যদের যাত্রা শুরু থেকে শুরু করে
বিভিন্ন সময় তাদের কার্য, তাদের তৎপরতা, রাষ্ট্রীয় ক্ষেত্রে তাদের অবদান, সর্বশেষ গিয়াসউদ্দিন বলবনের কঠোর পদক্ষেপে এই 40 চক্রের ভিতরে যে অপতৎপরতা শুরু হয়েছিল, তারা রাষ্ট্রীয় কল্যাণে অবদান না রেখে নিজেদের কল্যাণ উদ্ধারেই বেশি ব্যস্ত হয়ে পড়েছিল। এই অবস্থার অবসান ঘটে। আজকে এই 40 চক্রের আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আর শিক্ষা নেওয়ার জন্যই আমাদেরকে আজকের এই পাঠ থেকে বাড়ির কাজ বের করে নিতে হবে। আমি তোমাদেরকে আজকে যে কাজ দিচ্ছি, এই কাজগুলো তোমরা কি করে নেবে, বাড়ির থেকে কাজ করবে। চল্লিশ চক্রের উপর ভিত্তি করে একটি উদ্দীপক রচনা করবে। চল্লিশ চক্রের উপর ভিত্তি করে একটি উদ্দীপক তৈরি করবে, যে উদ্দীপক পাঠ করলে পাঠক বুঝতে সক্ষম হবে এই উদ্দীপকের সাথে আমার পাঠ্য বইয়ের 40 চক্রের সামঞ্জস্য রয়েছে। ঠিক এভাবে একটি উদ্দীপক তৈরি করবে। উদ্দীপকের থেকে 4টি প্রশ্ন বের করে দেয়। 40 চক্র কে প্রতিষ্ঠা করেন? বাড়ির কাজ। ক, 40 চক্র কে প্রতিষ্ঠা করেন? খ, সুলতানা রাজিয়া সম্পর্কে কি জানো? সুলতানা রাজিয়া সম্পর্কে যা জানো সংক্ষেপে লিখো। সুলতানা রাজিয়া সম্পর্কে যা জানো সংক্ষেপে লিখো। গতে তোমরা উত্তর তৈরি করবে। উদ্দীপকে আলোচ্য বিষয়ের সঙ্গে তোমার পাঠ্য বইয়ের কোন সংস্থার সামঞ্জস্য রয়েছে? ঘ, উক্ত সংস্থার উত্থান, কার্যক্রম ও পতন সম্পর্কে পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। এটি তোমরা বাড়ি থেকে তৈরি করবে। এটাই বাড়ির কাজ। আগামী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফিজ।